नमस्कार सुप्रिय दर्शक बंधु फिरे एलाम आरेकटी नतून भिडियो निये। आज कथा बोलबो भार्मी कम्पोस्ट विषय केंचो सार निये कथा होबे। एटी एमन एकटी व्यवसा यदि केउ निष्ठार साथे करेन ताहले ताके पिछन फिरे आर ताकाते होबे ना। आज समग्र प्रतिवेदन जुड़े थाकबे भार्मी कम्पोस्ट तैरी करार जाबतीय तथ्य की उपकरण लागबे, किभाबे आमरा करब, एर सतर्कता की समस्त विषय थाकबे। और ये भिडियोटा यदि मन प्रथम थेके भालो करे देखें ताहले आर এই বিষয়ে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। চলুন আমি এই বেডগুলোতে দেখাই কেঁচো সার কীভাবে তৈরি হচ্ছে। দেখুন এই বস্তাগুলো এর নিচে গোবর দিয়ে কেঁচো ছাড়া আছে আর উপরে চট বা এই পালাগুলো দেওয়া আছে যাতে প্রচুর তাপ এতে না লাগে। আর এখানে দেখুন কেঁচো আছে, এইখানে দেখুন কেঁচো। দেখুন কি হারে কেঁচো আছে, দেখতে পাচ্ছেন কেঁচো এবং তার সারটা একবার দেখুন কি সুন্দর সার, একদম কালো কুচকুচে। ইউটিউবার সুশোভন দত্ত বলেছেন এটি কালো হিরে, সত্যিই তাই, কালো হিরেই। এর গুণাগুণ প্রচুর, যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। বর্তমানে চাষবাসে যে হারে রাসায়নিক সারের ব্যবহার চলছে তাতে করে জমির স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্যের উপরেও প্রচুর প্রভাব ফেলছে। তার থেকে রেহাই পেতে আমাদের অবশ্যই এই জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, এর প্রচারও করতে হবে। মানুষ যাতে এই সারটা বেশি বেশি ব্যবহার করে এবং নিজেরাও যাতে বাড়িতে উৎপাদন করতে পারে সেই বিষয়েও মানুষকে সচেতন হতে হবে। এই একখানা বেড এটি আজ প্রস্তুত করা হয়েছে, এটিতে আজ কেঁচো ছাড়বো সেইটাও আপনাদের দেখাবো। এতে আমি কি দিয়েছি সে বিষয়টা একবার বলি। এর তলাতে প্রায় 3 থেকে 4 ইঞ্চি মতো কলা গাছকে কেটে বিছিয়ে দেওয়া আছে। তারপর খানিক জল দিয়েছি, জল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন গোবর সার 10-15 দিনের পুরানো গোবর, 10-15 দিনের পূর্বেকার, মোটামুটি 1 মাসের ভিতরে সেই গোবর এখানে দেওয়া আছে। গোবর দেওয়ার পর হালকা করে জল, আবার একবার জল দিয়েছি। এরপরে কেঁচোগুলো এখানে ছাড়া হবে, সেটা দেখাবো আপনাদের। এই বেডগুলো থেকে 2-3 বার সারটা তুলে নেওয়া হয়েছে আর অল্প পরিমাণে সার আছে এতে। কেঁচোগুলো দেখুন কি হারে কেঁচো, দেখুন ভিতরে কেঁচোর স্বাস্থ্য দেখুন, এই যে দেখুন। আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানেন যে আমি যে বিষয় নিয়ে ভিডিও করি সেখানে মিথ্যা বা ছলনার কোনো আশ্রয় থাকে না। এই যে ভার্মি কম্পোস্ট শুরু করেছি কতদিন আগে সে বিষয়ে কয়েকটা কথা আমি বলি। আজ থেকে প্রায় 2 বছর আগে এই কেঁচো ভার্মি কম্পোস্ট তৈরি করার বিষয়টা আমার মাথায় আসে। তখন আমি আমাদের কৃষি অফিস, এগ্রিকালচার অফিসে যোগাযোগ করি। সেখানের এডিও স্যার আমাকে সামান্য কিছু কেঁচো এবং একটা পিটের ব্যবস্থা করে দেন। এডিও স্যার প্রথাগতবাবু অবশ্যই যথেষ্ট হেল্প করেছেন আমাকে এই বিষয়ে। পরবর্তীকালে আমার সাফল্য দেখে উনি আরও এই বেডগুলো আমাকে দিয়েছেন। সেই 15-20টা কেঁচো থেকে ধীরে ধীরে আমার এই পর্যায়ে পৌঁছেছে। বর্ষাতে আমি ভালোভাবে আচ্ছাদন দিতে পারিনি বলে আমার অনেক কেঁচো কিছু নষ্ট হয়ে গেছে, তাছাড়া আরও বেড আমি বাড়াতে পারতাম। তো যাই হোক, সেই বিষয়ে আরও কীভাবে সচেতন নিতে হবে এই ভিডিও আমি তা জানাবো।
এবারে চলুন আপনাদের দেখাই যেখানে কেঁচো সারটা তুলে নেট করা হচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফার্ম, সেই ফার্মের ভিতরে আমার ব্রয়লার ফার্মও আছে দর্শক বন্ধু। সেই ফার্মের ভিতরে আমি সারটা নেটিং করছি, সেটা আপনাদের দেখাই। চলুন। সাইকেল, এই দেখুন ব্রয়লার ফার্ম। এই মুহূর্তে ফার্মে মুরগি নেই, তো সেই খালি ফার্মের ভিতরে কিছু সারটা ওই বেড থেকে যে সারটা রেডি হয়ে গেছে সেই সারটা এখানে আমি নিয়ে এসেছি। এটা একটু ময়েশ্চার বেশি থাকার কারণে এখানে ছায়া জায়গাতে মেলা আছে। ময়েশ্চারটা মোটামুটি যখন 30% নেমে আসবে তখন এটাকে নেট করা হবে। এই পাশটাতেও দেখুন সারটাকে তুলে নিয়ে এসে এখানে ছায়া জায়গায় মেলে রাখা হয়েছে। সারটা প্রায় রেডি হয়ে এসে গেছে, ময়েশ্চার কমে গেছে প্রায়। এটাকে আগামীকাল নেট করা হবে। আর নেট করার পর যেটা হবে সেটা হচ্ছে এইটা দেখুন, এই যে এটা নেট করার পর সারটা একবার দেখুন, আপনাদেরকে হাতে নিয়ে দেখাই আমি। দেখুন সার, এটাকে চাপ দিলে দেখুন ডেলা কেটে গেল, আবার যখন হালকাভাবে দাবালেই ডেলাটা কীভাবে ভেঙে গেল, একদম ঝুরঝুরে। আর এটা দাব দিলে খুব হালকা রস আসবে, হালকা মোটামুটি 20 থেকে 25% ভিতরে ময়েশ্চার আছে, যেটা প্রয়োজন। এই সারটা একেবারে ড্রাই করা যাবে না। কেঁচোর যে উপকারী জীবাণু বা ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু এই ময়েশ্চার অবস্থাতেই তারা কার্যকরী অধিক। তার জন্য এই সারটা ব্যবহার করতে গেলেও সূর্যের আলো যাতে সরাসরিতে না পায়, যত তাড়াতাড়ি সম্ভব এটা মাটিতে মিশিয়ে দিতে হবে, বা গাছের গোড়াতে মাটি খুঁড়ে সারটা দিয়ে চাপা দিতে হবে। এরপরে চলুন যে নতুন বেডটা তৈরি করছি সেখানে আজ কেঁচোগুলো ছাড়বো। কেঁচোগুলো আমি এখানে দেখুন আমার রাখা আছে, আমি সেইখানে দেখাবো আপনাদের। এবার আবার পুনরায় সেইখানকে নিয়ে যাব। চলুন। একটা কথা বলি দর্শক বন্ধু, যে এটার ময়েশ্চারটা মাপার নির্দিষ্ট কোনো মেশিন বা যন্ত্র নেই, এটা আপনাদেরকে হাতে নিয়ে বুঝতে হবে। খুবই এটা চাপ দেওয়ার পর হালকাভাবে আঙুলের ফাঁক দিয়ে হালকা জলের রেখা আসবে, তাহলেই বুঝবেন যে এটা ঠিক আছে। অধিক শুকনো করাও যাবে না এটা। আবার ফিরে এসেছি সেই বেডের সামনে। এই বেডটাতে দেখুন আরও কিছু সার লাগবে ওই সাইডটাতে, একটু পরে পরে দিয়ে দেবো আমি। এই পাশটাতে আমি প্রায় রেডি করে নিয়েছি, এই পাশটাই এই কেঁচোগুলো ছাড়বো। দেখুন কেঁচো, দেখুন দেখুন কী হারে কেঁচো আছে। এই ছেড়ে দিচ্ছি এখানে, দেখুন ওরা আস্তে আস্তে মাটি এটার তলে ঢুকে যাবে। এটা কতটা বেডটা দেখুন, এই বেডটাতে দিচ্ছি, ওরা কিন্তু চলে যাবে ভিতরে। ঢেলেই দিই, দেখুন পুরো একটা কেঁচোর তাল বলা যায়, সব একসঙ্গে ডেলা পাকিয়েছিল। দেখুন কেঁচো মিনিট 5-এর ভিতরে ওরা কিন্তু সব চলে যাবে, একদম ভিতরে চলে যাবে ওরা। কারণ এই গোবরটা ওদের একেবারে উপযুক্ত। আমি এগুলো দেখে নিয়েছি টেস্ট করে, কারণ এটার ভিতরে অ্যামোনিয়া গ্যাস নেই। গোবরটা পুরানো এবং গোবরটাকে বেশ কদিন একটু বেডে ফেলে রাখা ছিল, তার সমস্ত গ্যাস কিন্তু কেটে গেছে, এবং জল দেওয়ার পর ওদের একেবারেই থাকার উপযুক্ত। এটাই কিছুক্ষণ পর কিন্তু ওরা ঢুকে যাবে, একদম ভিতরে চলে যাবে। আপনারা দেখুন এই কথা বলা শেষ হতে হতে ওরাও হয়তো চলে যাবে ভিতরে। বেশ কদিন ওরা একটু বদ্ধ অবস্থায় ছিল, 2-3 দিন ওদেরকে আমি রেখেছিলাম ওই এটার ভিতরে, আমি রেডি করতে পারিনি বলে। দেখুন ওরা আস্তে আস্তে চলে এসেছে ভিতর দিকে। দেখুন এর মধ্যে দেখুন কিছু কিছু ভিতর দিকে যাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখুন কেউ কেউ ভিতরে যাচ্ছে। তো এরপরে যেটা বলবো, কেঁচো ছেড়ে দিয়েছি, এরপর এতে হালকা ডালপালার একটা আচ্ছাদন করে দেবো, যাতে সরাসরি সূর্যের আলো এতে প্রবেশ না করে। একটা ছায়াময় অন্ধকার জায়গা ওরা পছন্দ করে, এবং বৃষ্টির সময় আমাকে সতর্ক হতে হবে যাতে এতে বৃষ্টির জল সরাসরি প্রবেশ করে। তার জন্য একটা ত্রিপলের আচ্ছাদন আমি করে দেব। আর আপনারা যারা
এই ব্যবসাতে আসতে চাইবেন, আমার কোনো শিক্ষিত ভাই বা বোন যদি এতে আসতে চায় বা এই পড়াশোনা করতে করতেও যদি কেউ স্বল্প পরিসরে শুরু করতে চায় তাহলে কিন্তু করতে পারে। সামর্থ্য অনুযায়ী 500 কিলো কেঁচো নিয়ে, বা এমন কোনো ভাই যদি থাকে, ভাই বা বোন যার সামর্থ্য হয়তো একেবারেই নেই, সেরকম তার ইচ্ছে প্রবল, তাহলেও কিন্তু সেরকম কেউ থাকলে আমি তাকে কেঁচো দিয়ে সাহায্য করতে পারি, পয়সা না নিয়েই। আমি তাকে তার শুরু করার মতো কিছু কেঁচো দেবো, এবং এটা সে শুরু করতে পারবে বাড়ির কোনো ভাঙা বান বা রিং, এছাড়া ফলের ক্যারেটও এটা শুরু করা যায়, পলিথিন একটা তলে বিছিয়ে। আর এবারে দেখতে হবে এর গোবরটা যেন কিছু দিনের পুরানো হয়, একেবারে কাঁচা ডাইরেক্ট গোবরটা দেওয়া যাবে না, কিছু দিনের পুরানো, অন্তত 15-20 দিনের পুরানো গোবর এতে ব্যবহার করতে হবে। গোবরটাতে প্রয়োজন মতো হালকা জল দিতে হবে, এবং দেখতে হবে গোবরের ভিতরে যেন তাপ না থাকে। গোবরের ভিতরে তাপ থাকলে কেঁচোগুলো ভিতরে প্রবেশ করবে না, এটি একটি বিষয় মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যে কোনো পচনশীল উদ্ভিজ্জ জিনিস কেঁচোদের খাবার, গাছপালা, সবজির খোসা, ভাতের ফ্যান, সমস্ত কিছু দেওয়া যাবে এতে। সেগুলো সবার তলে দিতে হবে, তার উপরে গোবর দেওয়ার পর কেঁচোটা ছাড়তে হবে, এবং উপরে একটা ডালপালার আস্তরণ বা পলিথিন, যে কোনো চটের বা প্লাস্টিকের ঢাকা দেওয়া যেতে পারে অন্ধকারময় একটা পরিবেশ করার জন্য। ঠিক আছে, এটি গেল এর দ্বিতীয় বিষয়। আরেকটি বিষয় যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কেঁচোতে কোনো কীটনাশক ওষুধ বা কীটনাশক রাসায়নিক সার যেন কোনোভাবে এতে না মিশে যায়, চুন কোনো এতে দেওয়া যাবে না। আর দেওয়া যাবে না পোলট্রি লিটার কিন্তু কেঁচো পছন্দ করে না, কেঁচো মারা যাবে, তাহলে পোলট্রি লিটার দেওয়া যাবে না, বা অন্য কোনো পাখির লিটার না ইউজ করাই ভালো। গোবর, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এদের বিষটা ঠিক আছে। তৃতীয়ত, এদের শত্রু হচ্ছে ইঁদুর, পিঁপড়ে, ছুঁচো, হাঁস, মুরগি। এরা যাতে এদেরকে না খায় সেই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে। তার জন্য খেয়াল রাখতে হবে যাতে ইঁদুর, ছুঁচো সেই বেডের ভিতরে প্রবেশ করতে না পারে, পিঁপড়েরা যাতে না যায়, তার জন্য সাইডে কিন্তু পিঁপড়ে প্রতিষেধক ওষুধ, কীটনাশক ব্যবহার করতে হবে, ডিডিটি বা ফেনোল ডাস্ট, সেই সব। তৃতীয় কথা, এর জলটা সময় মতো দিতে হবে, একেবারে ড্রাই করা যাবে না, ময়েশ্চারটা দেখতে হবে। সেটা এবারে কেঁচোর ভাষা নিজেকে বুঝতে হবে, আস্তে আস্তে সেটা কিন্তু দেখতে দেখতে দর্শক বন্ধুরা বুঝে যাবেন ওর কি চাহিদা। ঠিক আছে, মাঝে মাঝে যদি শক্ত হয়, গোবরটা শক্ত হয়ে যায়, মাঝে মাঝে একটু হাতে নেড়ে দিতে হবে বা কোনো সেরকম জিনিস দিয়ে, নয়তো কেঁচোগুলো মারা পড়বে। তাহলে মোট কথা, কেঁচোকে বাঁচাতে হবে। কেঁচোরাই এর শ্রমিক, কেঁচো যত বেশি থাকবে তত এর প্রোডাকশান বেশি হবে, এবং মানুষ যারা একবার এটার ব্যবহার করবেন তারা বারবার চাইবেন। আপনারা নিজেদের ফল ফসলে ব্যবহার করুন, পাশাপাশি মানুষদেরকে কম করে দিন, তারাও ব্যবহার করার পর কাজ পেলে আরও চাইবে। এভাবে আপনাদের মার্কেট করতে হবে, এবং কেউ ভবিষ্যতে যদি একটি বড় আকার করতে চান তাহলে আমি বলবো প্রথমে কম করে নিয়ে শুরু করুন। আমি নিষ্ঠার সাথে বলছি, বা আমি নিজে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে যা বুঝছি, যে আপনাকে ফেরাবে না, আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না, এবং দেশকে যদি ভালো কিছু উপহার দিতে চান, বিষমুক্ত যদি ফল ফসল আমরা তৈরি করতে চাই, তাহলে কিন্তু এই সারটা ভবিষ্যতে প্রচুর পরিমাণে দরকার। আর কি বলবো, সমস্ত কিছুই বললাম। মোটামুটি দেখুন, আমি প্রায় 2 বা হয়তো তার একটু বেশি, 2.5-3 বছরের মধ্যে আমার কিন্তু এই জায়গাতে আমি পৌঁছেছি, সামান্য এক মুঠো কেঁচো থেকে। তাই বলবো, আপনারা যারা এই ব্যবসাটাতে আসতে চান, এটা নিয়ে কাজ করতে চান, তারা নির্দ্বিধায় আসতে পারেন। আর শিক্ষিত ভাই বোনেরা এটা আরও ভালো করে করতে পারবে। তবে এটা ভেবে কখনো পিছোবেন না যে আমি গোবর ঘাঁটছি
বা মানুষ হয়তো বলবে যে গোবর নিয়ে গোবর ঘাঁটছে, এটা কিন্তু এটা ভেবে পিছিয়ে গেলে হবে না। গোবর নয়, আপনি কম্পোস্ট সার তৈরি করছেন, এটা মনে রাখতে হবে। আর কোনো ব্যবসায় কোনো কাজেই কিন্তু ছোট নয়। এই কাজটা করলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, মুক্তভাবে। আপনাকে কারো কাছে দায়বদ্ধতা থাকতে হবে না, কারো কথা মতো আপনাকে চলতে হবে না। এ আপনাকে স্বাধীনতার স্বাদ দেবে। এখানে শেষ করছি। দর্শক বন্ধুরা, ভালো লাগলে লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন, আত্মীয় পরিজনদের মাঝে শেয়ার করবেন। যদি কেউ এই কাজটা করতে চায় তাহলে তার কাজে লাগবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে। এখন যে হারে মানুষ পড়াশোনা করার পর বেকার অবস্থায় থাকছে এবং দীর্ঘদিন চাকরির পেছনে ছোটার পর শেষ বয়সে সে একটা অনীহা তাকে গ্রাস করছে, শুধু তাকে নয়, তার গোটা পরিবারটা, গোটা সমাজটাকে একটা আমরা অন্ধকারময় জগতের দিকে ঠেলে দিচ্ছি। সেটার থেকে আমরা কিন্তু বেরোতে পারবো যদি আমরা পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসাকে চালিয়ে নিয়ে যেতে পারি। সে কিন্তু ভবিষ্যতে আমাদের একটা মহীরূহ রূপ নেবে। ধন্যবাদ বন্ধু, শেষ করলাম এখানেই।